ফোর্থ ইয়ার অনার্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ তবিবুর রহমান, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট ভিএল কলেজ, খুলনা। আজকে তোমাদের আলোচনার অধ্যায় ডিভিডেন্ড পলিসি। আমরা ডিভিডেন্ড পলিসি আলোচনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে নিই। প্রথমটি ডিভিডেন্ড। আমরা জানি যে এ পার্ট অফ আর্নিং হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দি শেয়ার হোল্ডার্স ইজ কল্ড ডিভিডেন্ড। অর্থাৎ আর্নিংয়ে যে অংশটি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে আমরা ডিভিডেন্ড বলি। দ্বিতীয়ত, ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি হচ্ছে দি গাইডলাইন টু পে অর রিটেইন দি আর্নিংস অফ দি ফার্ম। অর্থাৎ ফার্মের অর্জিত মুনাফা সেটা ফার্মে সংরক্ষণ করবে না শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে, তার নীতিমালাকে, তার গাইডলাইনকে আমরা ডিভিডেন্ড পলিসি বলি। ডিভিডেন্ড পলিসি থিওরি। ডিভিডেন্ড পলিসি থিওরি হচ্ছে স্কলার্স ওপিনিয়ন অ্যাবাউট ডিভিডেন্ড। অর্থাৎ পণ্ডিতগণের মন্তব্য ডিভিডেন্ড সম্পর্কে। দ্যাট is whether the dividend matters or not on the value of the farm। অর্থাৎ ডিভিডেন্ড প্রদান করা ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে কিনা সে বিষয়ে মতামতকে আমরা ডিভিডেন্ড পলিসি থিওরি বলি। ডিভিডেন্ড পে আউট রেশিও, সংক্ষেপে আমরা ডিপি রেশিও বলি। প্রপোর্শন অফ দি আর্নিং টু পে অ্যাজ ডিভিডেন্ড। অর্থাৎ ডিভিডেন্ডের যে অংশটি আর্নিংয়ে যে অংশটি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে আমরা ডিভিডেন্ড বলি এবং তার অনুপাতকে ডিপি রেশিও বলি। অর্থাৎ ডিপি রেশিও ইকুয়াল টু ডিপিএস ডিভাইডেড ইপিএস, ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড আর্নিং পার শেয়ার। রিটেনশন রেশিও, ইট ইজ এ প্রপোর্শন অফ আর্নিংস রিটেইন ইন দি ফার্ম। অর্থাৎ আর্নিংসে যে অংশটি ফার্ম সংরক্ষণ করে তাকে আমরা রিটেনশন বলি। রিটেনশন রেশিও হচ্ছে ইপিএস মাইনাস ডিপিএস ডিভাইডেড ইপিএস, অর্থাৎ যতটুকু সংরক্ষণ করা হয় তার অনুপাত। এটা অবশ্য 1 থেকে ডিপি রেশিও বাদ দিলেই আমরা পেয়ে যাই। এখন আলোচনার বিষয় হচ্ছে ফর্মস অফ ডিভিডেন্ড। অর্থাৎ ডিভিডেন্ড কিভাবে দেওয়া যায়। প্রথমত ক্যাশ ডিভিডেন্ড। এক্ষেত্রে শেয়ার হোল্ডার্স গেট ক্যাশ ফর ডিভিডেন্ড। শেয়ার হোল্ডারগণ ডিভিডেন্ড বাবদ নগদ অর্থ পায়। 2 নম্বর স্টক ডিভিডেন্ড। শেয়ার হোল্ডার্স গেট শেয়ার অর স্টক ফর ডিভিডেন্ড। এক্ষেত্রে শেয়ার হোল্ডাররা নগদ অর্থের পরিবর্তে শেয়ার অথবা স্টক ডিভিডেন্ড হিসাবে পেয়ে থাকে। থার্ড, বন্ড ডিভিডেন্ড। শেয়ার হোল্ডার্স গেট ডিভেঞ্চার অর বন্ড ফর ডিভিডেন্ড। এক্ষেত্রে শেয়ার হোল্ডাররা ডিভেঞ্চার বা বন্ড ডিভিডেন্ড হিসাবে পেয়ে থাকে। নাম্বার 4, প্রপার্টি ডিভিডেন্ড। শেয়ার হোল্ডার্স গেট অ্যাসেট অর প্রপার্টি ফর ডিভিডেন্ড। বিশেষ বিশেষ শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার সময় কোম্পানির কোনো অ্যাসেট বা প্রপার্টি ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়। আমরা ডিভিডেন্ড মডেল সম্পর্কে আগেই বলেছি, এগুলো পণ্ডিতদের বা বিশেষজ্ঞদের মতামত। এক্ষেত্রে মডেল আমরা 3টি পেয়ে থাকি। প্রথমটি অল্টার্স মডেল, দ্বিতীয়টি গডনস মডেল এবং তৃতীয়টি এমএম মডেল। অল্টার্স মডেল, ডিভিডেন্ড ম্যাটার্স টু দি ভ্যালু অফ দি ফার্ম। অর্থাৎ ডিভিডেন্ড ফার্মের মূল্যের উপরে প্রভাব বিস্তার করে। গডনসও তাই বলেছেন, ডিভিডেন্ড অলসো ম্যাটার্স টু দি ভ্যালু অফ দি ফার্ম। কিন্তু এমএম মডেলে বলা হয়েছে ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দি ভ্যালু অফ দি ফার্ম। ডিভিডেন্ড ফার্মের ভ্যালুর উপরে প্রভাব বিস্তার করে না। আমরা এখন অল্টার্সের মডেলটি আলোচনা করব। প্রফেসর জেই ওয়াল্টার urges that the choice of dividend policies almost always affect the value of the firm। বলা হচ্ছে যে ডিভিডেন্ড পলিসি অবশ্যই ফার্মের ভ্যালুর উপরে প্রভাব বিস্তার করে। প্রফেসর জেই ওয়াল্টার তার নাম অনুসারে এই মডেলটির নাম অল্টার্স মডেল। এখানে কিছু অ্যাজাম্পশনস ধরে নেওয়া হয়েছে, অ্যাজাম্পশনসগুলো নিম্নে উল্লেখ করা হয়েছে। অনলি দি সোর্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার ইজ
কমন স্টক, অর্থাৎ মূলধন কাঠামোতে শুধুমাত্র মূলধনের উৎস হচ্ছে সাধারণ শেয়ার। যদিও অতিরিক্ত মূলধনের প্রয়োজন করা হয়, মনে করা হয় যে অতিরিক্ত মূলধন প্রয়োজন, তার সোর্স অফ এডিশনাল ক্যাপিটাল ইজ রিটেইন আর্নিং। অতিরিক্ত মূলধনের উৎস হচ্ছে সংরক্ষিত আয়। ফার্মস রেট অফ রিটার্ন, যেটাকে আমরা আর দিয়ে বলি, ইজ কনস্ট্যান্ট, সবসময় স্থির। দি কস্ট অফ ক্যাপিটাল কেই অলসো ইজ কনস্ট্যান্ট, এটাও স্থির। 100% পে আউট রেশিও, তার মানে ফার্মকে হয় 100% ডিভিডেন্ড প্রদান করতে হবে, অথবা 100% ডিভিডেন্ড ধরে রাখতে হবে, মানে রিটার্ন করতে হবে। তারপরে এটি পারপিচুয়াল লাইফ অফ দি ফার্ম, অর্থাৎ ফার্মের জীবনকাল অসীম। ওয়াল্টার্স মডেলের ফর্মুলা, অর্থাৎ মার্কেট প্রাইস অফ দি শেয়ার নির্ণয় করতে হলে নিচে ফর্মুলাটি আমরা ব্যবহার করি। ফর্মুলাটি হচ্ছে P0 ইকুয়াল টু ডি প্লাস আর ইন্টু ই মাইনাস ডি বাই কে ডিভাইডেড কে। আর ভ্যালু অফ দি ফার্ম, যদি নাম্বার অফ শেয়ার অর্থাৎ এন এর সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা ভ্যালু ইকুয়াল টু P0 ইন্টু এন দিয়ে নির্ণয় করতে পারি। এক্ষেত্রে সিম্বলগুলোর অর্থ হচ্ছে P0 মার্কেট প্রাইস অফ দি শেয়ার, আর ডি ইকুয়াল টু ডিভিডেন্ড পার শেয়ার, আর ইকুয়াল টু রেট অফ রিটার্ন, কে ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল, ই ইকুয়াল টু আর্নিং পার শেয়ার, এন ইকুয়াল টু নাম্বার অফ শেয়ার, ভি ইকুয়াল টু ভ্যালু অফ দি ফার্ম। সাধারণত অঙ্কে শুধুমাত্র আমাদের মার্কেট প্রাইস অফ দি শেয়ার নির্ণয় করতে বলা হয়, তবে যদি ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করার কথা বলা থাকে তাহলে অঙ্কে অবশ্যই এন দেওয়া থাকবে। এবার আমরা টাইপস অফ ফার্ম ইন অল্টার মডেলস, অর্থাৎ অল্টার্স মডেলে অল্টার ফার্মকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমটি হচ্ছে গ্রোথ ফার্ম বা গ্রোয়িং ফার্ম, এটাকে আমরা প্রবৃদ্ধিমূলক ফার্ম বলি, অর্থাৎ দি ফার্ম হুইচ রেট অফ রিটার্ন ইজ হায়ার দ্যান দি কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ যে ফার্মের রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি, সেই ফার্মটাকে আমরা গ্রোথ ফার্ম বলি। ডিপি রেশিও শুড বি 0। এই গ্রোথ ফার্মের ক্ষেত্রে অল্টার বলেছেন যে তাদের ডিভিডেন্ড দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ তাদের ডিপি রেশিও 0%। ডিক্লাইনিং ফার্ম ঠিক গ্রোথ ফার্মের বিপরীত, দি ফার্ম হুইচ কস্ট অফ ক্যাপিটাল ইজ গ্রেটার দেন রেট অফ রিটার্ন, অর্থাৎ কেই গ্রেটার দেন আর। এক্ষেত্রে ডিপি রেশিও শুড বি 100%, অর্থাৎ এক্ষেত্রে ফার্মের উচিত হবে ফার্মের অর্জিত টোটালটুকুই ডিভিডেন্ড হিসাবে বর্ণনা করা। তৃতীয়ত দি নর্মাল ফার্ম, এ ফার্মের কেই এবং আর পরস্পর সমান, অর্থাৎ দি ফার্ম হুইচ রেট অফ রিটার্ন ইকুয়াল টু দি কস্ট অফ ক্যাপিটাল। এক্ষেত্রে ডিপি রেশিও ডাজন্ট ম্যাটার, ডিপি রেশিও কোনো বিষয় না, এটা ফার্ম ইচ্ছা করলে 100%ও দিতে পারে, ইচ্ছা করলে 0%ও দিতে পারে। আমরা এবার একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হতে চেষ্টা করব। এক্সাম্পলটি হচ্ছে দি এবিসি কোম্পানি লিমিটেড হ্যাজ অ্যান আর্নিং পার শেয়ার টাকা 10, দি কস্ট অফ ক্যাপিটাল ইজ 12% অ্যান্ড রেট অন ইনভেস্টমেন্ট ইজ 15%। এখানে আমাদের দেওয়া আছে যে একটি কোম্পানির যার নাম এবিসি, তার আর্নিং পার শেয়ার মানে ইপিএস 10 টাকা, কস্ট অফ ক্যাপিটাল 12%, এবং রেট অন ইনভেস্টমেন্ট মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা আমাদের 15%। এখন আমাদের বলা হয়েছে অ্যাকর্ডিং টু ওয়াল্টার্স মডেল হোয়াট উইল বি দি মার্কেট প্রাইস অফ দি শেয়ার ইফ ডিভিডেন্ড রেশিও বা ডিপি রেশিও ইজ 50%। যদি কোম্পানি তার অর্জিত লাভের 50% বন্টন করে তাহলে শেয়ারের ভ্যালু কত হবে। নাম্বার 2, হোয়াট শুড বি দি অপটিমাম পে আউট রেশিও
অ্যাকর্ডিং টু অল্টার্স, অর্থাৎ অল্টার্সের মত অনুসারে এই ফার্মের জন্য অপটিমাম বা কাম্য পে আউট রেশিও কত হবে, এবং সেই রেশিওতে ক্যালকুলেট দি মার্কেট প্রাইস অফ দি শেয়ার অ্যাট দ্যাট রেশিও, সেই রেশিওতে কোম্পানির মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে। আমরা সলিউশনে আসি। রিকোয়ার্ড ওয়ানে আমরা লিখছি যে গিভেন দ্যাট ই ইকুয়াল টু আর্নিং পার শেয়ার 10, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার ইকুয়াল টু 10 ইন্টু 50%, 50% ডিভিডেন্ডে 5 টাকা। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের 0.15 মানে 15%, কস্ট অফ ক্যাপিটাল এটি 12%, 0.12। আমরা জানি যে P0 ইকুয়াল টু ডি প্লাস আর ইন্টু ই মাইনাস ডি বাই কে ডিভাইডেড হোল কে। আমরা ডিভিডেন্ড পেয়েছি 5 টাকা, রেট অফ রিটার্ন 15%, আর্নিং 10 টাকা এবং ডিভিডেন্ড 5 টাকা, কস্ট অফ ক্যাপিটাল 12%। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম 5 প্লাস 6.25 ডিভাইডেড 0.12, দ্যাট মিনস 11.25 ডিভাইডেড 0.12, দ্যাট মিনস টাকা 93.75। অর্থাৎ যদি কোম্পানি 50% ডিভিডেন্ড দেয় তাহলে বছর শেষে শেয়ারের মূল্য দাঁড়াবে 93.75%। রিকোয়ার্ড টুতে বলা হচ্ছে যে অপটিমাম পে আউট রেশিও কত হবে সিন্স রেট অফ রিটার্ন ইজ হায়ার দ্যান ড্যাট অফ কস্ট অফ ক্যাপিটাল। এটা যেহেতু রেট অফ রিটার্ন বেশি এবং কস্ট অফ ক্যাপিটাল কম, অ্যাকর্ডিং টু ওয়াল্টার ডিপি রেশিও শুড বি 0%, অর্থাৎ এখানে 0% ডিপি রেশিও হবে। Now we calculate the market price of the share at that ratio. P0 সূত্রটি আমরা আগের মতো লিখলাম। এখানে ডিভিডেন্ড 0, রেট অফ রিটার্ন 15%, আর্নিং 10 মাইনাস ডিভিডেন্ড 0 এবং কস্ট অফ ক্যাপিটাল 0.12 ডিভাইডেড 0.12। এতে ক্যালকুলেশন করে আমাদের আসলো 104 টাকা 17 পয়সা। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ আর্নিংটা ডিভিডেন্ড হিসাবে না দিয়ে প্রতিষ্ঠানে রেখে দিই তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমাদের শেয়ারের মূল্য 93 টাকা 75 পয়সার পরিবর্তে 104 টাকা 17 পয়সা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওয়াল্টার্স মডেলের অঙ্কগুলো তোমরা করবে। দ্যাট ইজ অল আজকে।